শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। যুদ্ধের আঁচে গোটা দেশের হেসেলে যেন আগুন লেগেছে। পেট্রোলিয়াম মন্ত্রী দাবি করেছেন দেশে গ্যাসের কোনো সংকট নেই, সেখানে বাস্তব ছবিটা কিন্তু একেবারে অন্য কথা বলছে। কলকাতা থেকে জেলা আজও সর্বত্র দেখা গেছে গ্যাস হয়রানি, একেবারে চেনা ছবি। মুখ্যমন্ত্রী বলছেন কড়া পদক্ষেপ নেওয়া হবে কালোবাজারি রুখতে, আর তার মধ্যেই উঠছে গ্যাস সিলিন্ডারের কালোবাজারির মারাত্মক অভিযোগ। এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু ওই যে কালোবাজারির কথা বলছিলাম শুরুতেই রাখবো সেই ছবি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার 24 ঘন্টার মধ্যে গ্যাসের কালোবাজারি রুখতে অ্যাকশনে নেমেছে পুলিশ ও রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কলকাতা থেকে জেলায় জেলায় চলেছে অভিযান। গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে গিয়ে রেজিস্টার দেখে স্টক মেলালেন পুলিশ আধিকারিক ও ইবি অফিসাররা। দেখুন, যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়, আর তা নাচে কার্যত আগুন ধরেছে ভারতের সাধারণ মানুষের রান্নাঘরে। আর এর মধ্যেই বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে এলপিজির কালোবাজারের অভিযোগ। এগুলো গ্যাস থাকে 19 কিলো গ্যাস থাকে, আমরা নিই ওটা 1600 টাকা নিই। এই মুহূর্তে ওটা কত টাকায় নিতে হচ্ছে? 4000, 4500, 5000, কেউ গ্যাস কেউ দিচ্ছে না। 5000 টাকা দিতেও রাজি গেছি, কিন্তু সব সুইচ বন্ধ। এই অবস্থায় গ্যাসের কালোবাজারি রুখতে বৃহস্পতিবারই রাজ্য সরকারগুলিকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। मैं राज्य सरकारों से भी एक अनुरोध है, ये जरूरी है कि कालाबाजारी न हो, अफवाहें न फैले, इसलिए स्थिति की गंभीरता से मॉनिटरिंग आवश्यक है। जो कालाबाजारी कर रहे हो उनके खिलाफ बड़े एक्शन भी होने चाहिए। গ্যাসের কালোবাজারি রুখতে কড়া অবস্থানের কথা বৃহস্পতিবারই বুঝিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোনো ধরনের হোর্ডিং, অবৈধ মজুত, অতিরিক্ত দাম নেওয়া বা কালোবাজারি বরদাস্ত করা হবে না। সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। প্রয়োজনে মজুতদারদের থেকে জ্বালানি গ্যাস বাজেয়াপ্ত করবে রাজ্য সরকার। আর এরপরেই তৎপর হলো পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কলকাতা থেকে জেলায় জেলায় গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে গিয়ে চলল রেজিস্ট্রার দেখে স্টক মেলানোর কাজ। এক গার্ডেন্সে কিশোর গ্যাস সার্ভিস, সেখানে এসেছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের 3 জন অফিসার। বিস্তারিতভাবে কথা বলে তারা এখান থেকে জানার চেষ্টা করলেন যে কোনোভাবে কোনো ব্ল্যাক মার্কেটিং হচ্ছে কিনা। আপনার কারেন্ট স্টক কেমন থাকছে এন্ড অফ দ্য ডেতে? আমাদের কারেন্ট স্টক থাকছে সব বেরিয়ে যাচ্ছে। মেন উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর যে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধা ফেস না করেন। যদি থাকে ইমিডিয়েটলি কলকাতা পুলিশ ব্যবস্থা নেবে, ইমিডিয়েটলি। একই ছবি দেখা গেল বরানগরের ভারত গ্যাসের গোডাউনে। জেনারেল চেকিং করছি স্টক ফকগুলো। উই আর ক্যারিং আউট देयर ইনস্ট্রাকশনস। আমরা জাস্ট চেক যাতে স্টক বেআইনি ভাবে না। ভারত গ্যাসের অফিসের রেজিস্ট্রারের সঙ্গে এলপিজি সিলিন্ডারের স্টক মিলিয়ে দেখেন বরানগর থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ কি রেজিস্টার খাতা দেখলো আপনাদের? আপনারা ঠিকভাবে কাজ করুন, কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। কালাবাজির একদম যেন না হয়। উত্তর 24 পরগনার বাদুতে গ্যাস সরবরাহকারী সংস্থার গোডাউনেও হানা দেয় বারাসত পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আর তাদের সামনেই ক্ষোভ উগরে দিলেন এলাকার বাসিন্দাদের একাংশ। আমার 9 তারিখই বুকিং, 15 দিন পরে এখনো আমরা তো রান্না করে খেতে পারবো না। একটা প্রেশার আমরা দিলাম, দেখা যাক নেক্সট 2-3 দিনের মধ্যে যদি ইমপ্রুভমেন্ট না হয় তখন আমরা লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য। টোটাল আমাদের স্টক ইন্ডিয়ান অয়েলের নিয়ম অনুযায়ী আমাকে সবসময় মিলিয়ে রাখতে হয়, এটাই, এবং মিলিয়ে থাকেও। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ছতরপুরের বিশ্বনাথ কলোনিতে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে হানা দিয়ে 25টি ঘরোয়া রান্নার গ্যাস উদ্ধার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের হাপুরে গৃহস্থের বাড়িতে হানা দিয়ে 32টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। ঝিলাম করঞ্জাই, মুখ সাগর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একেবারে শুরুতেই আমরা আশঙ্কা করছিলাম যে হাজার হাজার কিলোমিটার দূরে যেখানে যুদ্ধ হচ্ছে, সেখানে আমাদের এখানে যখন জ্বালানিতে সংকট তৈরি হবে তখন কালোবাজারির একটা জায়গা হতে পারে। সেই আশঙ্কাটাই সত্যি হলো, কারণ প্রচুর মানুষজন তারা এই অভিযোগ করছেন। আমি বৈশ্যানুরদার কাছে আসবো। বৈশ্যানুরদা, একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন কড়া পদক্ষেপ, তা সত্ত্বেও মানুষজন অভিযোগ করছেন। একজন বললেন, আপনি শুনলেন যে গ্যাস কেউ দিচ্ছেন, আমি 5000 টাকা দিতেও রাজি আছি। 5000 টাকা দিয়ে তিনি গ্যাস কিনবেন কেন? যদি কালোবাজারি রোখা হয় আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হলো না? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের ছবিটা আমরা আরো বিস্তারিতভাবে তুলে ধরবো। সেখানে তো একের পর এক গ্রেফতার হয়েছে, এখানে গ্রেফতারি কোথায়? প্রথমে তো রুটে যেতে হবে না, এটা একটা কেন্দ্রীয় সরকারের একটা শোচনীয় ব্যর্থতা, এটা ধরা পড়েছে। দেখুন, ওরা প্রথমে মিথ্যে কথা বলবে, পরে সেটা অস্বীকার করবে, লাস্টে একটা কমিটি করে দেবে। এই হলো বিজেপির কেন্দ্রীয় সরকারের কাজ। আমরা মনে করি যে কেন্দ্রের উচিত অবিলম্বে সরবরাহকে, সাপ্লাই চেইনকে স্থিতিশীল করা এবং সাশ্রয়ী মূল্যকে নিশ্চিত করা এবং এই সংকটের দায়ভার গ্রহণ করে যেটা
সাধারণ মানুষ এখন সহ্য করতে বাধ্য হচ্ছে। আপনি জানেন যারা সাপ্লাই চেনটা যদি বন্ধ হয়ে আছে বলে আজকে রান্নার গ্যাস বা এই গ্যাস নেই বলে যারা বাড়িতে বাড়িতে খাবার সরবরাহ করে একটা বড় সংখ্যক মানুষ বেকার হয়ে যাবে। আজকে এক মিষ্টান্ন বিক্রেতারা তারা দোকান বন্ধ করে দিচ্ছেন, রেস্তোরাঁ বন্ধ হচ্ছে, রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে, মানুষ একটা আতঙ্কের মধ্যে রয়েছে। অথচ কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী বা পেট্রোলিয়াম মন্ত্রী বলছেন যে খুব তাড়াতাড়ি এটা সরবরাহ করা হবে। আমি তো চ্যালেঞ্জ করে বলছি বিজেপি বলুক যে সাপ্লাই চেনটা যথাযথ আছে। উনি এত মন কি বাতে এত কথা বলেন, এই যে এতদিন ধরে যুদ্ধ চলছে, আমাদের মজুদ ভাণ্ডারটা মজুদ কত আছে সরকারে ভারতবর্ষে, এটা উনি কেন ফোকাস করছেন না? সমানভাবে কেন প্রত্যেক রাজ্য অঙ্গরাজ্যকে ডিস্ট্রিবিউট করছেন না? এইখানে এই ক্রাইসিসটা যে হবে, এই অ্যান্টিসিপেশনটা, যিনি এত বিশ্বগুরু, এত সারা বিশ্বের নেতা, তার এই অ্যান্টিসিপেশনটা কোথায় গেল? কেন মানুষকে আজকে অসহনীয় অবস্থার মধ্যে এই অবস্থায় পড়তে হয়েছে? এটা তো কেন্দ্রীয় সরকারকে জাস্টিফিকেশন করতে হবে। এটা তো রাজ্য সরকার তার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, চিফ মিনিস্টার সবাইকে নিয়ে বসেছেন, পুলিশকে নিয়ে বসেছেন, পুলিশ যাচ্ছে এবং মজুত করে থাকলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমি বলছি আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হবে না? বৈশ্যানুরদা, এই যে মানুষটি বলছেন যে আমি ৫,০০০ টাকা পর্যন্ত দিতে রাজি আছি, গ্যাস মজুত করে রাখা হয়েছে, কারা মজুত করলো, এতদিন ধরে কি করে তারা মজুত করে রাখলো, সেটা দেখবে না? আপনি নিউট্রালি বলুন না যে এই পরিকল্পনাটা কেন্দ্রীয় সরকারের করা উচিত ছিল কি ছিল না? আজকে রাজ্য সরকারকে বলা হচ্ছে যে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কজন অ্যারেস্ট করেছে, তাহলে কেন্দ্রীয় সরকার কেন এই যে এত বড় একটা সংকট আসছে তার কোনো আজ কেন্দ্রীয় সরকারে এত বড় বড় মন কি বাতের ভাষণ দেন? তারা কোনো জায়গায় কোনো পরিকল্পনা নিয়েছিলেন যে এরকম একটা ক্রাইসিস হতে পারে? কালকে সকালবেলা বললো হরমুজ প্রণালী ছেড়ে দেওয়া হয়েছে, বিকেলবেলা আবার বলা হলো না ছাড়া হয়নি। কি হচ্ছে মানুষের সঙ্গে? এটা কি হচ্ছে? সারা দেশ জুড়ে তো হচ্ছে। পুনে তো শ্মশান বন্ধ হয়ে গেছে, পুনে শহরে খবর নিন, সেখানে শ্মশান পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের আমরা দেখিয়েছি বৈশ্যানুরদা যে কথা বলছেন। আমি দেবাশিস ধরের কাছে আসবো। দেবাশিস বাবু, একদম প্রধানমন্ত্রী বলছেন যে গুজব না ছড়ায়, আমার অনুরোধ কালোবাজারি যাতে না হয় সেটা দেখতে হবে, প্রশাসনকে নিশ্চিত করতে হবে, পরিস্থিতির উপর কড়া নজরদারি প্রয়োজন এবং যারা কালোবাজারি করছেন তাদের দেখে কড়া পদক্ষেপ নিতে হবে। তার মানে সংকট একটা তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী মানছেন। তাহলে যারা স্টক করে রেখেছেন কি করে? আপনি বলুন তো, 25 থেকে 30টা গ্যাস সিলিন্ডার তারা স্টক করে রাখলেন, সেটা প্রশাসন দেখবে না? আপনি বলতেই পারেন যে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ছত্তরপুরে বিশ্বনাথ কলোনিতে গ্রেফতার হয়েছে, উত্তরপ্রদেশেও গ্রেফতার হয়েছে, কিন্তু তারা স্টকটা করলো কি করে সেটাকে দেখবে? ঠিকই বলেছেন। প্রথমত দেখুন, এটা একটা আনটাইমলি রেঞ্জ ছিল, যেটার জন্য মানে গোটা বিশ্বই কেউ প্রস্তুত ছিল না। একমাত্র যারা যুদ্ধের স্ট্র্যাটেজি করেছে বা যুদ্ধর জন্য এগিয়েছে তারা ছাড়া গোটা বিশ্ব কিন্তু এটা ডার্কে ছিল একটা। তো এই জায়গায় দাঁড়িয়ে যখন এই ঘটনাটা ঘটেছে, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু এই পুরো সিস্টেমটাকে কী করে মনিটরড হবে বা কী করে এই চেনটা চলবে, এটা কিন্তু কন্ট্রোল একটা জায়গা থেকে হয়। তারপরে দেখবেন যখনই কোনো যুদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু একটা কৃত্রিম একটা স্কেয়ারসিটি তৈরি হয় এবং এই যে গ্যাপটা তৈরি হয় সেটাকে কিন্তু প্রত্যেকটা যুদ্ধ সময় আমরা দেখেছি যে কালোবাজারিটা একদম এক্সট্রিম পর্যায়ে কেন চলে যায়, কিছু অসাধু মানুষজন এর মধ্যে ঢুকে পড়ে। আমি যেহেতু এই ডিপার্টমেন্টে চাকরি করেছি এবং ডিইবি মানে যেটা আছে জেলায় আমার আন্ডারে ডিইবি ছিল বা রাজ্যের আন্ডারেও যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ছিল বা কলকাতা পুলিশের ক্ষেত্রেও আছে, তা আমি এর কার্যকারিতাটা কিছুটা জানি। দেখুন, প্রথমত হচ্ছে এই সংস্থাটা যারা কাজ করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে, এদের কিন্তু এমনিতেই যে ভ্যাকেন্সি রয়েছে তারপরেও এটার ভ্যাকেন্সি আরও খুব কম। ঠিক আছে, যতটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, যেভাবে পেনিট্রেশন করা দরকার বা যেভাবে প্ল্যানিং করা দরকার, প্রথমত যে যখন মানে টপ থেকেই পুরো জিনিসটা পার্কুলেটেড হয় তখনই কিন্তু এরা কিন্তু তখন অ্যাকশানে যায়। সারা বছর ধরে যদি এমনি নর্মাল ইয়ে দেখবেন যে তাদের কোনো কার্যকারিতা থাকে না। এটা যদি থ্রু আউট দ্য ইয়ার যদি চলতো, নিঃসন্দেহে আমি বলছি না যে মুখ্যমন্ত্রী নিজে ইয়ে করবেন, কিন্তু ঘটনা হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন ডিরেক্টর জেনারেল লেভেলের অফিসার রয়েছেন, তার নিচে এডিজি বা অন্যান্য আইজি বা অন্যান্য পদমর্যাদার এসপির র্যাঙ্কের অফিসাররা রয়েছেন। এই পুরো মনিটরিংটা যদি সারা বছর ধরে ঠিকমতো হতো তাহলে কিন্তু আজকে এই ধরনের ব্যবস্থা বা এই ধরনের অব্যবস্থা বলতে পারি সেটা কিন্তু কখনো হতো না। এই যেখানে 35টি গ্যাস মানে মজুত করে অ্যারেস্ট হয়েছে বা অন্য জায়গায় এখনও যেখানে হয়নি, যেখানে কৃত্রিম সত্যিই তো 1600 টাকার জিনিস লোকে 4000 4500 টাকা দিয়ে কেন কিনবে বা এই ট্রেনটা কেন যাবে? তার আগেই দেখুন, একটা যুদ্ধ হলে প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটি দেশে তার আঁচ পড়তে পারে,
কিন্তু কে কিভাবে মোকাবেলা করছে, আর আমাদের সরকার অনেকটাই অন্যান্য মানে বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্র বা অন্যান্য রাষ্ট্রের থেকে অনেক বেশি প্রিপেয়ার্ড আছে, কিন্তু এটা আরো ভালোভাবে প্রিপেয়ার আছেন, কিন্তু বাস্তবে ছবিটা সেটাই বলছি। এটা যদি দিন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন, যে তাহলে প্রশ্নটা তো এটা উঠবে যে তাহলে এই 25 দিনের সময়সীমা আর গ্রামীণ অঞ্চলে 45 দিনের সময়সীমা কেন বেঁধে দেওয়া হলো? আমি শ্রীকুমার বাবুর কাছে আসবো। শ্রীকুমার বাবু, কেন এই সমস্যাটা তৈরি হবে? যদি সরকার বলে থাকে সবটা নিয়ন্ত্রণে আছে, তাহলে তো এই সমস্যা হওয়ার কথাই নয়। একদম ঠিক, একদম ঠিক। আসলে এই যুদ্ধটা যে হতে যাচ্ছে এইটা না বোঝাটাই এই দেশের সরকারের সবথেকে বড় বোকামি। যখন গাজা ধ্বংস হচ্ছে তখনই তো বোঝা দরকার ছিল যে এরপরের যুদ্ধটা ইরানের সাথে হবে। এ তো না বোঝার কোনো কারণে ওরা তো ঘোষণাই করে দিয়েছিল। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে গেল তার স্ত্রীর সমেত। ভেনেজুয়েলা একটা বিশাল তেলের ভাণ্ডার বলতে পারেন, তুলে নিয়ে চলে গেল। বোঝাই তো গেল যে ট্রাম্প এবং ইসরায়েল তার দোষর, তো এরা দুজনে মিলে তেল ভাণ্ডারটা দখল নিতে চাইছে। আপনি ভাবুন, গ্রিনল্যান্ডে একসময় আলাস্কাটা ছিল সোভিয়েত ইউনিয়নের মধ্যে, আলাস্কা ছেড়ে দিল সোভিয়েত ইউনিয়ন, যে অত তেল ভাণ্ডার থাকার পরেও কিন্তু ওখানে সব থেকে পিওর তেল রয়েছে, তো ওরা ছেড়ে দিয়েছিল যে ওটা যেন আমাদের নেচারটার সাথে আমরা যেন থাকি, নেচার পলিউশনে না যায়। দেখুন, ইন্টারেস্টিং যে রাশিয়া ছাড়লো, সোভিয়েত ছাড়লো, আর সাথে সাথে সেটা একটা প্রদেশ হয়ে গেল আমেরিকা যুক্তরাষ্ট্রে, এবং তেল ভাণ্ডারটা দখল নিয়ে নিল গোটা আমেরিকা এই দিকে যাচ্ছে। এইটা বোঝার পরও আমাদের সাথে ইসরায়েলের যে সম্পর্ক ছিল আর ইরানের যে সম্পর্ক ছিল, এই ব্যাপারটা একটুখানি বুঝে নিই। ইরান আমাদের ছাড় দিচ্ছে কেন, আমি এখনও তা বুঝতে পারছি না। কারণ সত্যি সত্যি আজকে ভারতবর্ষের অন্ততপক্ষে লক্ষখানিক ছেলে মেয়ে তারা ইসরায়েলে পড়াশোনা করছে, আগে যেখানে একটাও যেত না। তারা ফিরবে কখন আমি জানি না। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের সঙ্গে কেন্দ্রের যা সম্পর্ক, তাহলে তো সেটা আগে থেকেই ভারত সরকার বুঝতে পারতো, কেন ব্যবস্থা নিল না? কিন্তু আমি বলছি সাধারণ মানুষ, আমরা যারা রয়েছি, রাজাগোপাল বাবুর কাছে আসবো, আমরা তো জানি না কোথায় যুদ্ধ হচ্ছে এবং তার জন্য হরমুজ প্রণালী বন্ধ, কোন পথে তেল আসবে, ভারত কোথা থেকে তেল আমদানি করবে। আমি আমার সময় মতো গ্যাস বুকিং করব, গ্যাস শেষ হয়ে গেলে সেখানে কালোবাজারির জন্য, গ্যাস বেআইনিভাবে মজুত করে রাখার জন্য আমি গ্যাস পাবো না। এই দুটো জায়গায় আমি একটু রাজাগোপাল বাবুর কাছে আসছি। না দেখুন, সব ঠিক আছে, যুদ্ধ যখন হয়েছে আমেরিকা ইসরায়েল করেছে, কিন্তু আরবদের কাউকে জানায়নি। আরবরা হচ্ছে আমেরিকার খুব কাছের লোক, তারা এখন বলছে যে 28 তারিখে যুদ্ধ করলে আমরাই জানতে পারলাম। সুতরাং ভারত যে খবর পাবে এটা ভাবা ঠিক না। তো যাই হোক, গ্যাসটা তো 60%, এলপিজি আমাদের 60% বাইরে থেকে আসে, 40% আমরা তৈরি করি। সুতরাং এখানে একটা অভাব রয়ে গেছে, এবং এলপিজি যে আমাদের যে স্টোর করতে পারি সেটা খুব অল্প দিনের, কয়েকদিনে স্টোর করার ব্যবস্থা আছে। এটা তো একদিনে করা যায় না, অনেক ধরনের তার ভাবনা চিন্তা থাকা দরকার ছিল, সেগুলো হয়নি। এগুলো বহুদিন থেকে তারা কেউই ভাবনা চিন্তা করেনি। কিন্তু যেটা ঘটেছে, আমাদের একটা গ্যাসের ইউজের ট্রানজিশন ঘটেছে। গ্যাসটা একসময় মিডল ক্লাস, আপার মিডল ক্লাস ব্যবহার করতো, এখন একেবারে গ্রামে গঞ্জে প্রান্তিক শ্রেণীর মানুষদের কাছে প্রায় 11 কোটি, এখন 33 কোটি আমাদের সাবস্ক্রাইবার আছে, তার মধ্যে 11 কোটি হচ্ছে যে উজালা গ্যাস ব্যবহার করেন তারা। তারপরে এই যে গ্যাসের এতটা ছড়িয়ে গেছে, অথচ তার এটা খুব ভালো হয়েছে, যার ফলে আমরা আমাদের যে জঙ্গল রক্ষা করতে পেরেছি। এখন দেখবেন যে কোনো জায়গায় গাছ পড়ে গেলে, আগে দেখতাম গাছ পড়ে গেলে কেটে নিয়ে যাওয়ার একটা ইচ্ছে হতো, এখন সেগুলো কেউ হাতই দেয় না, কেননা বাড়িতে গ্যাস আছে। যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে এই যে তাড়াতাড়ি নেটওয়ার্কটা ছড়িয়ে দেওয়া হয়েছে, অথচ আমাদের কিন্তু প্রোডাকশানটা নিজেদের সেভাবে তৈরি করতে পারি। আসার খবর 28%, এক সপ্তাহতে 28% প্রোডাকশন বেড়েছে। যে সরকার আমাদের দেশের মধ্যে যে প্রোডাকশন ব্যবস্থা করা যায় সেটা চলছে সেটা চেষ্টা চলছে। কিন্তু যেহেতু আমাদের 60% বিদেশ থেকে আনতে হয়, আরব দেশগুলো যেটা হরমুজ প্রণালী দিয়ে আসে, 90% হরমুজ প্রণালী দিয়ে আমাদের এলপিজি আসে। সুতরাং সেই জায়গায় একটা তো অস্থিরতা রয়েছে। আমরা কি করতে পারবো? আর এইগুলো তো ওই তেলের যখন সংকট হচ্ছে, গ্যাসের যখন সংকট হচ্ছে, সরকার বলছে যে আমরা ব্যবস্থা করছি, কিন্তু যেটা মানুষের করা দরকার সচেতনতা, সব লেভেল সরকার। আমরা যারা টেলিভিশনে বসে আমরা যদি 2-4টে কথা, এমন কিছু কথা বলি, তাহলে মানুষ তো প্যানিক হয়ে গিয়ে আজকে যারা লাইনে নেই তারা লাইনে ঢুকবে। এই ধরনের যদি আমরা সেন্সিবল কথা না বলি,
আমরা যদি মানুষকে যদি খেপিয়ে দিতে চাই তাহলে তো ঘটবে এই অভাব। যুদ্ধ মানেই দেবাশিসদা যেটা বললেন, যুদ্ধ মানেই একটা হচ্ছে মানুষের ভয়, কি হবে কাল কি করে বাঁচবো আমরা জানি এবং না। রাজগোপাল বাবু যে কথা বলছিলেন যে আমরা কি করব, আমরা কি করতে পারি, সত্যি আমরা কিছু করতে পারি না, আমরা শুধু যে কোনো ইস্যুতেই লাইনে দাঁড়াতে পারি। এই লাইনে দাঁড়ানোর ছবিটা এই রাজ্যে যেন একেবারে সিস্টেমে চলে এসছে। এই মুহূর্তের বড় খবর, সরিয়ে দেয়া হলো দার্জিলিং এর জেলা শাসককে। দার্জিলিং এর জেলা শাসককে সরিয়ে দেয়া হলো, দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্রকে সরিয়ে দেয়া হলো। রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল ও প্রটোকল ভাঙা নিয়ে রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ। এই নিয়ে রাজ্য বনাম কেন্দ্র বিতর্ক চলাকালীনই একেবারে ডেপুটেশনে যায় কেন্দ্র, একেবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্র। আর সেই আবহে এবার সরিয়ে দেয়া হলো দার্জিলিং এর পদ থেকে, জেলা শাসকের পদ থেকে মনীষ মিশ্রকে। কোথায় তাকে নিয়ে আসা হলো, আরো বিস্তারিত তথ্য জানাবেন আমাদের প্রতিনিধি সুমন গড়াই। সুমন, দেখো, নবান্ন সূত্রে যেটা জানা গেছে, একটু আগে পার্ট ডিপার্টমেন্ট থেকে যে নির্দেশিকা এলো, সেই নির্দেশিকাতে যেটা দেখা যাচ্ছে যে মনীষ মিশ্রকে সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্রকে সরিয়ে দেওয়া হলো। তাকে সরিয়ে নিয়ে আসা হলো নবান্নের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে তিনি দেখবেন, অর্থাৎ সেখানকার সেই দপ্তরে সেক্রেটারি করা হলো। অর্থাৎ বুঝতেই পারছো যে রাষ্ট্রপতির প্রোটোকল ভাঙার অপরাধে, তার অভিযোগে যে কেন্দ্রীয় সরকারের থেকে যে ডিওপিটি যে একটা অর্ডার করেছে, সেই অর্ডারে এই আইএএস অফিসারকে কেন্দ্রের ডেপুটেশনে ডেকে নেওয়া হয়েছিল এবং সেই ডেপুটেশন ডেকে নেওয়ার পরেই কিন্তু এই নির্দেশিকাটা বেরোলো। নবান্ন থেকে যে নির্দেশিকাটা বেরিয়েছে তাতে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে নবান্নে পরিষ্কার নিয়ে আসা হলো হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে মনীষ মিত্রকে। কিন্তু আরো একটা যেটা বিষয়, মনীষ মিত্র কিন্তু ডিইও, অর্থাৎ ইলেকশনের কাজ চলছে, এসআইআর এর কাজ চলছে। এই সময় একজন ডিএম কে, যে ডিএম হয় তিনি ডিইও হয়, ওটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, সেই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে এই মুহূর্তে সরানোটা কিন্তু এসআইআর কাজে এবং নির্বাচনের যে কাজকর্ম তাতে যথেষ্ট হ্যাম্পার করবে। কিন্তু তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মনীষ মিত্রকে যেহেতু ছাড়বে না কেন্দ্রের হাতে বা কেন্দ্রের ডেপুটেশনে, এবং সেই জায়গা থেকেই কিন্তু তাকে বদল করা হলো, তাকে ডিইও রাখা হলো না বা ডিএম রাখা হলো না, তাকে নিয়ে আসা হলো নবান্নে তিনি এখন সেক্রেটারি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। তার জায়গায় ডিএম হয়েছে সুনীল আগরওয়াল। সেই নির্দেশিকাটা এখনো আমাদের হাতে আসেনি, একটু পরেই সেই নির্দেশিকাটা বেরোবে। নবান্ন সূত্রের যেটা খবর, তার জায়গাতে সুনীল আগরওয়াল ডিএম হবেন। তুমি আমাদের সঙ্গে থাকো সুমন। আপনাদেরকে জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি একেবারে প্রথম থেকেই। সরিয়ে দেওয়া হলো দার্জিলিং এর জেলা শাসককে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্রকে সরিয়ে দেওয়া হলো জেলা শাসকের পদ থেকে। রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল ও প্রোটোকল ভাঙা নিয়ে রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ। এই নিয়ে রাজ্য বনাম কেন্দ্রের যে বিতর্ক চলছিল, সেই আবহেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের। কেন্দ্র একেবারে ডেপুটেশন দিয়ে শিলিগুড়ির সিপি এবং দার্জিলিং এর জেলা শাসকে ডেপুটেশনে চায়, যে নির্দেশিকা পাঠিয়ে কেন্দ্রের চিঠির পর সরানো হলো দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্রকে। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের বিশেষ সচিব করা হয়েছে মনীষ মিশ্রকে। দার্জিলিং এর ডিএম হচ্ছেন সুনীল আগরওয়াল। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত দার্জিলিং এর জেলা শাসক হচ্ছেন সুনীল আগরওয়াল। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের বিশেষ সচিব করা হয়েছে মনীষ মিশ্রকে, যিনি দার্জিলিং এর জেলা শাসক ছিলেন। সুমন, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, দার্জিলিং এর জেলা শাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো মনীষ মিশ্রকে। তাকে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরের সেক্রেটারি করা হয়েছে। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে। কিন্তু যা বিষয়ে আমাদের আলোচনা চলছিল, যে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ যেভাবে ভারতে পড়েছে, দেশ জুড়ে রান্নার গ্যাসের সংকট দেখা দিয়েছে, এলপিজি সিলিন্ডারের অভাবে ক্রমশ সমস্যা বাড়ছে প্রতিটি রাজ্যে। পরপর হোটেল বন্ধ, অনিশ্চয়তা রেস্তোরাঁতে, কেটারিং ব্যবসাতে। দেখুন, গতকাল 3:30টার সময় লাইন দিয়েছি, রাত্রি গ্যাস পেয়েছি তখন 9:45 বাজে। সকাল 7টার থেকে দাঁড়িয়ে আছি, লাইন আমার আসেনি। গৃহস্থের রান্নাঘর থেকে রাস্তার যানবাহন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে এদেশে এলপিজি থেকে সিএনজি গ্যাস নিয়ে ভোগান্তি চলছেই। কোথাও কোথাও আবার উঠছে কালো বাজারের অভিযোগ। গাড়ি ভর্তি ভর্তি মাল চলে যাচ্ছে, কিন্তু রাস্তায় লোক রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, তাদের মাল দিতে দেরি করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোথাও পুলিশ, আবার কোথাও রাস্তায় নেমেছে রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ শুক্রবার 2 সপ্তাহ পার করল। যুদ্ধের তীব্রতা ক্রমশ বাড়ছে। বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। তার জেরে এদেশেও ব্যাহত হচ্ছে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ। এলপিজি পেতে এখনও হিমশিম খেতে হচ্ছে অটো চালকদের।
যুদ্ধের জেরে দেখা যাচ্ছে যে জ্বালানির সংকট এবং অটো চালকদের জীবন রীতিমতো জেরবার। আমরা গত 3 দিন ধরে যে ছবি দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পগুলোতে এলপিজির সংকট, এবং সেখানে ভোরবেলার থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অটো চালকদের। এর আগের দিন তো থানার মোড় থেকে লাইন দিয়েছি সকাল 11টায়, এখানে যখন এসেছি তখন 4টে বাজে, গাড়ি চালাতে পারিনি। শুধু অটো নয়, রান্নার গ্যাসের আকালে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকেও। লেক গার্ডেন্সে আমরা এই মুহূর্তে একটি গ্যাস এজেন্সির সামনে রয়েছি। গ্যাস এজেন্সির নাম কিশোর গ্যাস এজেন্সি। আমার সঙ্গে রয়েছেন শম্ভু নস্কর বাবু। গ্যাস পাওয়া যাচ্ছে না, কদিন ধরে আমি গ্যাসটা আজকে উনুনে রান্না করতে হয়েছে। আমি বললাম দেখি গ্যাসটা পাই কিনা। দিন কুড়ি হলো কোনো গ্যাস ট্যাস নেই, তা সেটা আমি করতে গেলাম বাড়িতে, ওদের যে নাম্বার আছে ওরা বললো হবে না, এখানে হবে না। এসে একজন গ্যাস ডিলার যে আসে পাড়ায়, সে বললো যে আপনি ওখানে যান, চলে যান, বায়োমেট্রিক টেস্ট হবে, অমুক হবে, এইসব করে হ্যারাস করলো। এখানে এলাম, এরা বললো রাত্রিবেলা নাকি ভোর 4টের সময় বুকিং করতে হবে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও একই অবস্থা, সব জায়গাতেই একই অভিযোগ, বুকিং করেও মিলছে না গ্যাস। কোথাও কোথাও গ্যাস এজেন্সির সামনে ভোরবেলা থেকে দেখা গেছে হাজারেরও বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে। উঠছে রান্নার গ্যাসের সিলিন্ডারের কালোবাজারির অভিযোগও। এই পরিস্থিতিতে এদিন রাস্তায় নামে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। উত্তর 24 পরগনার বাদুতেও গ্যাস সিলিন্ডারের গোডাউনে যান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। ওদের একটা প্রেশার আমরা দিলাম, দেখা যাক নেক্সট 2-3 দিন মধ্যে যদি ইমপ্রুভমেন্ট না হয় তখন আমরা লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য। সাধারণ লোক তো ডিপ্রাইভ হচ্ছে বিভিন্নভাবে। অন্যদিকে এলপিজি সংকটের প্রভাব পড়েছে রাজনীতিতেও। এদিন সংসদে বিক্ষোভ দেখায় বিরোধীরা। এই যে ক্রাইসিসটা, ওয়ার ঘিরে যে ক্রাইসিসটা চলছে আমাদের দেশে, তার খুবই প্রকট একটা এফেক্ট পড়তে চলেছে। সেই নিয়েও আমরা একটু মোদিজির কাছে আশ্বাস অন্তত পেতে চাই। কোনো প্রয়োজন নেই, তৃণমূল অবিলম্বে ইরানে যাক, ভারত সরকার ফ্লাইট ব্যবস্থা করে দিক, ইরানে খোমেনির বাড়ির সামনে ধর্ণা দিক, ওটাই প্রকৃত জায়গা হবে। বৃহস্পতিবার সংসদে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন দেশে পর্যাপ্ত পরিমাণে গ্যাস মজুত রয়েছে। ঝিলম করঞ্জাই, ঐশী মুখোপাধ্যায়, সমীরণ পাল, এবিপি আনন্দ। কেউ বলছেন সকাল 7টায় গ্যাস বুক করেছেন, বিকেল অবধি লাইনে দাঁড়িয়ে। দেবাশিসদা, এই পরিস্থিতিটা হবে কেন, যেখানে পেট্রোলিয়াম মন্ত্রী বলছেন কোনো সংকট নেই, কোনো সমস্যা নেই, ক্রাইসিস নেই, প্যানিক বুকিং আর মজুতদারির জন্য সমস্যা হচ্ছে? তাহলে সেটা দেখার কর্তব্য পুলিশের, প্রশাসনের, কেন্দ্রের এবং সমানভাবে রাজ্যেরও। কিন্তু আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আমি আসবো, যে এই রকম যদি সমস্যা চলতে থাকে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? শুধুমাত্র হেসেলের সমস্যা এমনটা নয়, অটোরও তো একই রকম সমস্যা হচ্ছে, গ্যাস পাচ্ছেন না তারা। কিছুক্ষণ আগে রাজাগোপাল বাবু বলছিলেন না সেই উনুনের কথা, আবার মানে হাতে 5G ফোন রয়েছে, চন্দ্রযান 3 পর্যন্ত পাঠিয়ে দিচ্ছি, অথচ আবার উনুনে ফিরে আসতে হচ্ছে। দেখুন, এটা তো এই সমস্যাটা শুধু একটা শিল্পের ওপরে নয়, বা একটা মানে আপনি যদি বলেন হোটেল শিল্প বা রেস্তোরাঁ বা এর সাথে বিভিন্ন সমস্ত কিছু একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। আর সমস্যাটা যেটা, দেখুন, বিশ্বে যখন যুদ্ধ হয় তার প্রভাব পড়ে এটা। আর ভারতবর্ষে যেহেতু 60% আমদানি করতে হয়, সেক্ষেত্রে তারও একটা পার্সপেক্টিভ রয়েছে। সরকার অবশ্যই তারও একটা সাফিসিয়েন্ট ব্যবস্থা করেছে বা এই ব্যাকআপ রাখছে, কিন্তু সঙ্গে যেটা মার্কেট, তো তার উপরে সরকারের উপরে ডিপেন্ড করে না, মার্কেট ডিপেন্ড করছে এখন যে সরবরাহ, যে সিস্টেমটা পার্কুলেটেড হচ্ছে সেটা যদি ঠিকমতো মনিটরড না হয়, এখানে যদি কোনো খামতি থেকে যায়, তার মধ্যে ঢুকে পড়ে যে কালোবাজারি করার জন্য একদল লোকজন ঢুকে পড়ে, এই পুরো সিস্টেমটাকে নিয়ে গিয়ে একটা কৃত্রিম চাহিদা তৈরি করা হয় এবং মানুষের মধ্যে প্যানিক বাটন প্রেস করা হয়। এই প্যানিক বাটন প্রেস করার জন্যই কিন্তু আমাদের যে বিভিন্ন সংস্থা রয়েছে যারা এটা মনিটর করবে, এই সময় তাদের দায়িত্ব আরও বেড়ে যায়। এক তো লোকাল যে আইন শৃঙ্খলা মেনটেন করে, থানা থেকে আরম্ভ করে যে অন্যান্য যে ধরুন পুলিশ সিস্টেম রয়েছে, প্লাস এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, তাদের এখন বিশেষ 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 গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আমি আবার বলছি, যেহেতু আমি এখানে কিছুদিন ডেপুটেশনে কাজ করেছি, আমি এদের সিস্টেমটা জানি, এতটাই মানে এর মধ্যে প্রতিকূলতা রয়েছে। আজকে এই ধরনের যে কালোবাজারি মানে এই রাজ্যে যে এই পুরো ব্যাপারটা হচ্ছে, তো এটাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই যে সিস্টেমটাকে আমি বললাম যে এই কালোবাজারি মানে কৃত্রিম চাহিদা তৈরি করে, ধরুন আমার যারা এই সময়ে বেশ কিছু জিনিসপত্র ওরা আলাদা করে রেখে দেয় এবং এই চাহিদাটাকে তৈরি করার জন্য, এবং এটা অবশ্যই ঢুকবে লোকাল পুলিশ মানে যে এজেন্সি রয়েছে বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আরও যদি আমি ক্যাটাগরিক্যালি বলতে চাই, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এটাই পার্টিকুলার কাজ।
এবং তাদের কিন্তু এই সময়ে সেই লেভেলে যদি পারফর্ম না করতে পারে তাহলে কিন্তু এই যে কৃত্রিম চাহিদার এই ব্যবস্থাটা এটা কিন্তু আরও বেশি বাড়বে। এক্ষেত্রে আমি একটা কথাই বলতে পারি যে মানুষ প্যানিক বাটনে প্রেস হচ্ছে তখনই যখন কিন্তু একটা এই ধরনের আবহাওয়া তৈরি করে দেওয়া হয়েছে। আজকে যদি বলছেন যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা তারা যদি কাজ না করে, প্রশাসন যদি কাজ না করে, কালোবাজারি তো আরো বাড়তে থাকবে। অবশ্যই আমি আসবো বৈষ্ণবদার কাছে, কিন্তু তার আগে আমি আইএসআই এর বড়নগর ক্যাম্পাসের ছবিটা আপনাদের সামনে রাখবো। বয়েজ হোস্টেলের সামনে দেখুন কিভাবে হেসেল তৈরি করা হচ্ছে, মাটি দিয়ে লেপা হচ্ছে উনুন। আইএসআই এর বরানগর ক্যাম্পাসে বয়েজ হোস্টেলের সামনে তৈরি হচ্ছে হেসেল, একেবারে রান্নাঘর, যেখানে আমরা দেখতে পাচ্ছি উনুন তৈরি করা হয়েছে, সেই পুরনো আমলের উনুন যেখানে মাটি দিয়ে পুরোটা লেপা, এবং একটা না দুটো উনুন এখানে ইতিমধ্যেই তৈরি করে ফেলা হয়েছে। এইখানে রান্না করা হবে, আর মাথার ওপরে একটা ছাউনি তৈরি করা হচ্ছে যাতে করে এখানে বসে রান্নার কাজ করতে পারেন। আইএসআই এর মতন প্রতিষ্ঠানে এইভাবে হেসেল তৈরি করে রান্নাবান্নার কাজ নিঃসন্দেহে অভিনব। আপনারা কেন করছেন এটা? রান্নাঘর হবে? হ্যাঁ, রান্না করার জন্য। হ্যাঁ, কবে থেকে করবে? কাল থেকে। কাঠের জালে রান্না হবে আইএসআই এর ক্যান্টিনে। শুধু তাই না, এখানে গ্যাসের যে ভয়ঙ্কর ক্রাইসিস, তাতে করে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে থাকেন এবং যাদেরকে দুবেলা তিনবেলা খাবার ব্যবস্থা করতে হয়, সেই সমস্যার সমাধানের জন্য এই বিকল্প ব্যবস্থা। সব মিলে আইএসআই এর মধ্যে এই ধরনের হেসেল তৈরি করে ছাত্রছাত্রীদের কাছে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা নিঃসন্দেহে অভিনব, এবং সেই কাজ করা ছাড়া আর কোনো বিকল্প পথ কর্তৃপক্ষের হাতে নেই, এমনটাই তাদের অন্তত বক্তব্য। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। পেট্রোলিয়াম মন্ত্রী বলছেন, পেট্রোলিয়াম সচিব জানালেন কোনো সমস্যা নেই, এখন গ্যাসের কোনো সংকট নেই। রাজাগোপাল বাবু, তাহলে এই পরিস্থিতি হচ্ছে কেন? কেন্দ্রীয় সংস্থা, আসবো আপনার কাছে, কেন্দ্রীয় সংস্থা তাদের একেবারে হস্টেলের ছেলেমেয়েরা কি খাবে তার জন্য হেসেল দিয়ে ভেসেল তৈরি করতে হচ্ছে, মাটি দিয়ে উনুন তৈরি করে সেখানে রান্না হবে। হ্যাঁ, দেখুন, এই যে এলপিজি, এটা কিন্তু ওপেন মার্কেট নয় না, এটা তো একটা রেগুলেটেড মার্কেট। যে কেউ গিয়ে বলতে পারে না যে কালকে আমাকে একটা সিলিন্ডার দাও। হ্যাঁ, তার একটা প্রসেস আছে, সাবস্ক্রাইবার হতে হয় এবং তার রেগুলেশনস আছে। এখন দেখা যাচ্ছে বাজারে পয়সা দিলে যদি কালো পাওয়া যায়, তার মানে মার্কেটে যোগান আছে, কিন্তু সেই যোগানটাকে রেগুলেটেড মার্কেটে যা অবস্থা হওয়া উচিত, যারা রেগুলেশন করবেন তারা কিন্তু রেগুলেশন করছেন না। অর্থাৎ যেখান থেকে যোগান আসছে, কিন্তু তারপরে সেই যোগানগুলো নির্দিষ্ট সাবস্ক্রাইবারের কাছে সময় মতন পৌঁছে দেওয়া, সেটা করছে না। তার দায়িত্বটা কাজ, যার দায়িত্ব যেখানে আছে, কোথাও তাদের গাফিলতি আছে, তাদেরই সেই কাজগুলো সঠিকভাবে করা দরকার। প্রথম কথা বলা দরকার, হ্যাঁ, কোনো ধরনের অভাব নেই। তারা যদি বলতে থাকেন যে হ্যাঁ অভাব আছে, তাহলে তো মানুষ ভয় পাবেন। এখন যারা করছেন তাদের মধ্যে কী কঠোর ব্যবস্থা, পুলিশ অফিসার যারা দেখালেন তারা বলছেন যে আমরা তো দেখে গেছি, পরে আইনগত ব্যবস্থা নেব। কিন্তু আর কবে নেবেন? সাইডে এখনই যদি দেখা যাচ্ছে ব্যবস্থাটা, তো মানে এখন থেকে যদি নিত, আপনার তো একটা তো মেসেজ দেওয়া যে আমরা অত্যন্ত কঠোর, তাহলে আমি কিছু অন্যরা ভয়ে সাহস পেত না। কিন্তু সেটা আমি যখন করছেন না, সবাই বুঝে গেছে যে হ্যাঁ, সংকট বেশি দিন থাকে না, এই সময় যা খুশি করে নাও, এই সুযোগটা তো সবাই নিতে। একদম। বৈষ্ণবদা কি বলছেন? আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভারতবাসীকে তিনবার উনি কাঁসর বাজিয়েছেন, বা প্রদীপ জ্বালিয়েছেন, থালা বাজিয়েছেন। একবার কোভিডের সময়, একবার নোটবন্দি হয়েছে, এসআইআরের সময় লাইনে দাঁড় করিয়েছেন, নোটবন্দির সময় লাইনে দাঁড় করিয়েছেন, গ্যাসের জন্য মানুষ এখানে দাঁড়িয়েছে। আজকে অটো রিক্সা থেকে, হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে সব বন্ধ হয়ে, যারা প্রতিদিন খাবার জোগান করতে বাড়িতে নিয়ে যায় স্কুটার মোটর বাইক করে, তাদের চাকরি হারা হয়ে যাচ্ছে। ভারতবর্ষের সার্বভৌমত্ব। বৈষ্ণবদা, জবে থেকে মানুষজন লাইনে দাঁড়ালো এই গ্যাসের জন্য, ভোর রাত থেকে লাইন দাঁড়াতে হলো একটা সিলিন্ডার পেতে, তবে থেকে কেন রেড হবে না? তবে থেকে কেন ব্যবস্থা নেওয়া হবে না যে কোথায় কোথায় কেউ মজুদ রাখছে? আশঙ্কাটা তো শুরু থেকেই তৈরি হয়েছিল, বিরোধীরা তো এই অভিযোগ করছে। আপনি আমার কথাটা বলতে দিচ্ছেন না যে বিদেশের কাছে ভারতের সার্বভৌমত্বটা লজ্জাজনকভাবে ইনি বিক্রি করেছেন প্রধানমন্ত্রী। উনি ঘন্টার পর ঘন্টা টিভিতে ভাষণ দেন, অথচ আমরা যেটা বলছি যে রান্নার গ্যাস তাদের মানুষের কাছে সাপ্লাই লাইনটা কেন নেই? কেন জাপানের মতো একটা দেশ,
সেখানে তেল উৎপাদন হয় না। তারা বলছে আমাদের যা স্টক আছে আমরা 1 বছর দেশের মানুষকে দিয়ে যেতে পারবো ডোমেস্টিক গ্যাস, কমার্শিয়াল গ্যাস। সেখানে ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ, সেখানে প্রধানমন্ত্রী 14 বছর 12 বছর 13 বছর ক্ষমতায় আছেন, তার ক্ষমতা নেই, 1 মাসও হয়নি যুদ্ধর আগেই, তার আগেই আজকে এই ধরনের অবস্থায় পড়ে যাচ্ছে। আপনি কালকেও তো এই খবরটা দেখিয়েছেন আপনারা। দেখুন, এখনো মার্কেট এমন কোনো জায়গায় পৌঁছেনি যের জন্য আজকের এই অবস্থা, মানে লোকে ঘন্টার পর ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে একটা গ্যাসের সিলিন্ডার বা মানে রিফিল করবে আপনার কোনো আমাদের অটো বা অন্যান্য কোনো যানবাহন। তাহলে শহরাঞ্চলে দুটো বুকিং এর মধ্যে ব্যবধান 25 দিন আর গ্রামাঞ্চলে 45 দিন। গ্রামের মানুষজন খেতে পান না নাকি? রান্না করতে তাদের গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয় না? তারা খান না? অবশ্যই আজকের দিনে প্রত্যেকটা মানে হাউস হোল্ডে যাতে গ্যাস পৌঁছে যায় তার জন্য প্রধানমন্ত্রীর উজালা স্কিমস রয়েছে, এবং তার জন্য পুরো ভারতবাসীকে কিন্তু এই মানে পুরো সিস্টেমটার মধ্যে আনা হয়েছে, যাতে পুরনো যে রান্নার ব্যবস্থা ছিল সেখান থেকে আমরা আধুনিক জায়গায় প্রবেশ করতে পারি। তো সেইখানে দাঁড়িয়ে আজকে দেখুন, আজকে যুদ্ধের পরিস্থিতি হয়েছে নিঃসন্দেহে। ওয়ার্ল্ডে যদি আমরা অন্যান্য কম্পারেটিভ স্টাডিতে যাই, অন্যান্য রাষ্ট্রের সাথে বা প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা অনেক ভালো জায়গায় রয়েছি, এবং আমাদের অবশ্যই রাষ্ট্র ব্যবস্থা করেছে যে এই ব্যাকআপটা, সাপোর্টটা এর মধ্যে আবার নিয়ে নেওয়ার জন্য। কিন্তু এই যে মাঝখানের যে ইন্টারভেলটা, এটাকে কাজে লাগিয়ে যে কৃত্রিম চাহিদাটাকে তৈরি করা হয়েছে, এটাকেই কমব্যাট করার জন্য আমাদের একের পর এক অভিযোগ উঠছে, কেন প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে না? সমানভাবে সেই প্রশ্ন উঠছে। শ্রীকুমারদার কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো বরানগরের আইএসআইয়ের ছবি। শুধু তাই নয়, ওই যে মান্নাদের গানটা, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কিন্তু কফি হাউসের যে খাবারের পরিবেশটা কি আদৌ আছে? পরিবেশ না, একেবারে খাদ্যের ভান্ডারে টান পড়ছে। গ্যাস সংকটের অভাবে বাঙালির আড্ডাতে গ্যাসের আকালেও বন্ধ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কফি হাউসের একটা কিচেন। মোগলাই থেকে পকোড়ার মতো খাবার তৈরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশ জারি করছে কফি হাউস কর্তৃপক্ষ। দেখুন, সেই কোথায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ আর তার প্রভাব পড়েছে বাঙালির আড্ডায়। আমরা আছি কফি হাউসে, কলকাতার আইকনিক আড্ডার জায়গা। সেই কফি হাউসের যে আড্ডার জায়গা, সেই জায়গাতেও গ্যাসের সংকট এমন জায়গায় পৌঁছেছে যে কফি হাউস কর্তৃপক্ষ একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি কফি হাউসের দোতলায়, ঠিক তার পাশেই একটা কিচেন আছে, যে কিচেনটা আমাদের ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। সেই কিচেনটা পুরোপুরি বন্ধ। গ্যাসের আকাল এমন জায়গায় পৌঁছেছে যে কিচেন বন্ধ করে দিতে হয়েছে। নিচের একটা কিচেন, সেই কিচেন থেকে কোনো রকমে কাজ চলছে কফি হাউসে। তার চেয়েও বড় কথা যে গ্যাসের আকাল মেটাতে কোনো রকমে উনুন কিনে এনে রান্না করতে হচ্ছে, এমনকি ইন্ডাকশান কিনে কোনো রকমে রান্না করতে হচ্ছে এখানকার এই কফি হাউসে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, কফি হাউসের ভেতরের রান্নাঘরের ছবি, যে রান্নাঘর পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানে একাধিক মেনু, সেই মেনুতেও বদল এসছে। আমরা যে কফি হাউসে আছি, প্রচুর মানুষ আড্ডা মারছেন, ব্ল্যাক কফি খাচ্ছেন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যে মেনু কার্ড আছে, সেই মেনু কার্ডে একাধিক মেনু এইভাবে বদল করতে হয়েছে। অনিয়ন পকোড়া, মোগলাই পরোটা সহ একাধিক মেনু আজ থেকে বাদ দিতে হয়েছে। এখানে অনেকে আড্ডা মারছেন, আমরা দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। এই যে গ্যাসের সংকট, তার প্রভাব কফি হাউসেও পড়েছে, আপনাদের আড্ডাতেও পড়েছে, বাঙালির আইকনিক একটা জায়গা। এটাকে কীভাবে দেখছেন? প্রবলেম তো হচ্ছে, আমাদের অনেক পছন্দের খাবার যেগুলো হচ্ছে পাচ্ছি না। শুধু তো এখানে না, বাড়িতেও প্রবলেম হচ্ছে গ্যাসের জন্য। বাবা বলছেন আইটেম কমিয়ে দাও রান্নার। এমনকি ট্রান্সপোর্টেশন কনভেন্সেও প্রবলেম হচ্ছে। আজকে আমি যখন অটো করে আসছিলাম, ড্রাইভাররা নিজেদের মধ্যে ডিসকাশন করছে যে ডিজেল পেট্রোলিয়াম ছাড়া তো গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যাবে, যাতায়াতে বন্ধ হয়ে যাবে, তো মানুষরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্টেশন করতে পারবে না। শ্রীকুমারদা, দিল্লি থেকে কলকাতা পরপর বৈঠক হচ্ছে, নির্দেশ আসছে, কমিটি তৈরি হচ্ছে, কিন্তু সমস্যা চূড়া হবে কি করে? আরও তো ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছি আমরা। একদম আমার ডিমনিটাইজেশনের সময় লোকে যেভাবে লাইনে দাঁড়িয়ে তারপর শেষ পর্যন্ত মৃত্যুকে ডেকে ফেলেছিল, এইরকম একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। কিন্তু বিষয়টা ভাবার মতো। এরপরে লুট হবে হয়তো। আর সরকার, রাজ্য সরকার, তারা যদি অত্যন্ত তৎপর না হয় তাহলে কিন্তু বিপদ। কারণ এমন অবস্থা নয় যে লোকেদের ওই জায়গাতে যেতে হবে, কিন্তু লোকে যাচ্ছে। এটা প্যানিক বলতে পারেন খানিকটা। আমি শুধু এই কথা বলবো আপনাদের চ্যানেল দিয়ে, যে এত ভয় পাওয়ার এক্ষুনি কারণ নেই।
কিন্তু এর কজটা যদি একটু ভেবে দেখি তা সেই কজের যে আমাদের রিলেশনশিপ, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ কোন দেশের সাথে আমার দেশ করলো, এটা একটা বড় ফ্যাক্টর। যখন ইরান তেল দিতে চাইছিল, পাইপলাইন দিয়ে গ্যাস দিতে চাইছিল, আমরা ওটা মাঝপথে বন্ধ করেছি। আমেরিকার ধমকে আমাদের ওই পাইপলাইনের থেকে কোনো গ্যাস আসে না এখন। এটা এত টাকা খরচ করার পর ওটা জলে দিয়েছি। আজকে বোঝা যাচ্ছে যে আমরা কত ক্ষতি নিজের করে দিয়েছি। এটা 1 নম্বর গেছে। 2 নম্বর কথা হচ্ছে এই দুটো বলা উচিত। আইএসআই কয়েক মাস পড়াশোনা করেছিলাম। আমার মনে হলো যে আপনারা যে কিচেনটা বানানো দেখালেন তার চারিপাশটা এবং ওপরটা ঘেরা হচ্ছে পলিথিন দিয়ে, যেটা খুব মারাত্মক, যেটা সরকার থেকে বারণ করা। টিন দিয়ে ঘিরতে হবে এবং এতগুলো ছেলে ওখানে তাদের রান্না হবে, ওই কুক এবং ওই ছেলেদের তাদের ভবিষ্যৎকেই দেখে আমি ভয় পেলাম। কাজে মনে হলো আপনাদের চ্যানেল দিয়ে এটা বলে দেওয়া উচিত, তাদের প্রশাসন হয়তো খেয়াল করেননি। এটা গেল দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর কথা হচ্ছে, আরেকটা কথাও বলা দরকার, সরকারি অফিসারদের একদম রেডি অ্যালার্ট রাখা দরকার। এইবার আমি 2 জন অফিসার কথা কতটা চৌটিচাটা করতে চাইলে এটা ঘটে। আরাপন বন্দ্যোপাধ্যায়, তার পেনশন চালু হয়েছে, আমার মনে হয় এখনও চালু হয়নি। কেন না, তাকে প্রাইম মিনিস্টার আসছেন, তাকে যেতে দেওয়া হলো না, যে আমাদের এখানে তখন ফ্লাড আছে বলে তাকে রেখে দেওয়া হলো। এখন মনীষ মিশ্রের কিন্তু একই অবস্থা। আচ্ছা, মনীষ মিশ্রের মনীষ মিশ্র কিন্তু প্র্যাকটিক্যালি প্রমোশন পেয়েছেন। সমস্যাটা যে জায়গায় 1 লাইন বলতে চাইছেন বৈষ্ণবদা, এটা প্রশাসনিক সিদ্ধান্তের মাঝখানে যদি শ্রীকুমারদা আলোচনা হচ্ছিল নিয়ে ভোটবন্দি, গ্যাসের লাইন পড়ছে, মানুষ মারা যাচ্ছে, আমি বলে ফেলেছি কিন্তু আমার বলা হয়ে গেছে। তাহলে আপনি সেইগুলোকে নোটবন্দির মতো মানুষ বন্দী হবে যে ইস্যুটায় আজকে মানুষ সরাসরি ভাবে দেখুন, গ্যাসের যোগান যদি খুব দ্রুত স্বাভাবিক না হয়, সত্যি আমরা যে কতটা সংকটের মধ্যে রয়েছে, আরো আশঙ্কার জায়গাটা একটা বড় আকার নিচ্ছে। অবশ্যই কি ব্যবস্থা নেয় কেন্দ্র, কি ব্যবস্থা নেয় রাজ্য, আমাদের সেদিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।